আচ্ছা, তাহলে আমরা পর্যায় সারণী আর ধর্মের যে পর্যাবৃত্ততা প্রথম ক্লাসে কি দেখেছিলাম, জাস্ট নর্মাল জিনিসগুলো, যে পর্যায় সারণী কি, কেন পর্যায় সারণী দরকার ছিল, সেখানে যে বিভিন্ন বিজ্ঞানী তাদের দিয়েছিল সূত্রগুলো, যেমন তোর ডোবেরিনা, তারপরে ম্যান্ডেলিফ, নিউল্যান্ড, আধুনিক পর্যায় সারণী। ধীরে ধীরে এগুলো কি হলো, মডিফাই হয়ে গেল, হতে 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 যত তোর কি বলে মৌলগুলোর সংখ্যা বাড়ছে, ওগুলো মডিফাই হতে থাকলো, এবং শেষে এসেছে কি আধুনিক পর্যায় সারণী। সেখানে দেখেছিলাম আমরা 7টা পর্যায় ছিল, 18টা শ্রেণী ছিল। এবার মাধ্যমিক পরীক্ষায় ওই কোশ্চেনটা এসেছিল মনে হয়, কটা শ্রেণী ছিল আধুনিক পর্যায় সারণীতে? 18টা। এবার ভাব, তোরা যদি না পড়িস, জিরো। এত সহজ কোশ্চেন। যাই হোক, তারপরে কি এইগুলো ছিল। তারপরে বলা হয়েছিল যে 18টা যে শ্রেণী আছে, প্রতিটা শ্রেণীর আলাদা আলাদা যে একটা শ্রেণী আছে, সেই শ্রেণীকে একটা কি নির্দিষ্ট নাম দেওয়া হয়েছিল। যেমন 1 নম্বর শ্রেণীকে ক্ষার ধাতু, তারপরে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সন্ধিগত ধাতু, হ্যালোজেন মৌল, চ্যালকোজেন মৌল, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, এরকম ভাবে বিভিন্ন শ্রেণীকে বলা হয়েছিল, যে এইগুলো তার নাম অনুযায়ী, মানে তার যে ধর্ম অনুযায়ী তার নাম দেওয়া হয়েছিল। এখানের মধ্যে একটা হচ্ছে, আগের দিন তো বলেছিলাম যে শর্ট কোশ্চেন থেকে পড়ে, ওখান থেকে এখান থেকে একটা জিনিস পড়ে, নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়, মানে এমন নামের কারণ কি। আর খুব একটা পড়ে না, নিষ্ক্রিয়টা বেশি পড়ে একটু। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস কেন এরকম বলা হয়? আচ্ছা, কত নম্বর শ্রেণীতে বলা হয়? 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কেন বলা হয়? তার কারণ হচ্ছে 18 নম্বর শ্রেণীতে যেগুলো রয়েছে, যে মৌলগুলো রয়েছে, সেই যে মৌলগুলো, তাদের যোজ্যতা কক্ষে কি 8টি করে ইলেকট্রন থাকে। বাইরের যে যোজ্যতা কক্ষ থাকে, সেখানে কি বাইরের যে কক্ষপথটা থাকে, সেখানে 8টা করে ইলেকট্রন থাকে। শুধুমাত্র হিলিয়ামের যোজ্যতা কক্ষে 2টো ইলেকট্রন থাকে। আর এই যখনই 8টি করে ইলেকট্রন থাকে, তখন কি হয়, ওই ইলেকট্রন বিন্যাসটা মানে কি হয়, প্রচুর স্টেবল হয়। মানে কি স্টেবল, মানে স্থায়ী হয়। স্থায়ী হওয়া মানে কি, ধর এটা ধর ড্র করছি, ধর ভেতরটায় নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, তার বাইরে কক্ষপথ আছে, কক্ষপথগুলো কি হয়, ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন, ঠিক আছে, ই মাইনাস। হিলিয়ামের জন্য শুধু দুটোই থাকবে তাহলে। তারপর আর একটা আছে, ধর ওটা থাকবে 8টা। 2, 3, 4, 5, 6, 7, 8। আর একটা কক্ষে কি হয়, 8টাই হাইয়েস্ট হতে পারে, 2n²। একটা সূত্র আছে, যাই হোক বাদ দে ওটা। 8টাই হাইয়েস্ট হতে পারে। সেই জন্য যখনই 18 নম্বর শ্রেণীগুলো আসে, তখন কি হয়, তার বাইরের কক্ষে কি হয়, 8টা করে ইলেকট্রন থাকে। যোজ্যতা কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে। সেই জন্য কি হয়, এরা বেশি কি হয়, প্রচুর স্থায়ী হয়, স্টেবল হয়। মানে কি, একে সহজে তুই এখান থেকে ইলেকট্রন সহজে তুই বের করতে পারবি না, বা ঢোকাতে পারবি না, এখানে কিছু করতে পারবি না। সেই জন্য কি হয় না, এরা অন্যান্য কোনো গ্যাসের সঙ্গে বা অন্যান্য কোনো মৌলের সঙ্গে রিয়াকশন করে না, বিক্রিয়া করে না। সেই জন্য কি বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। তাহলে কেন বলা হয়, এদের যোজ্যতা কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে, ফলে কি হয়, এদের ইলেকট্রন বিন্যাসটা কি হয়, অত্যন্ত স্থায়ী হয়। সেই জন্য এই মৌলগুলি সাধারণত কি হয়, নিজেদের মধ্যে কিংবা অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না। সেই জন্য এই মৌলগুলোকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো জিনিসটা বোঝা গেল, জিনিসটা কি না, এই মৌলগুলো কি হয়, অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না, তার কারণ এটা হচ্ছে স্থায়ী মৌল। মানে এটা খুবই স্থায়ী হয়, সেই জন্য অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করে না, সেই জন্যই এদেরকে বলা হয় কি নিষ্ক্রিয় গ্যাস। এবারে খুব একটা এগুলো পড়ে না। এবারে যে মেন একটা কোশ্চেন খুব পড়ে, সেটা হচ্ছে কি, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? পরীক্ষায় প্রচুর আসে কোশ্চেন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? তার কারণ হচ্ছে, হাইড্রোজেন যেটা, এটা কি হয়, হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে, আবার 17 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে। মানে দুটো শ্রেণীতেই রাখার কি হচ্ছে, যথেষ্ট যুক্তি রয়েছে, সেই জন্য দুষ্ট মৌল বলা হয়। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলার কারণ, তার কারণ কি,
তার কারণ শর্টে যদি বলি আমি কি, তার কারণ হচ্ছে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে, আবার 17 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে। দুটো শ্রেণীতেই রাখার জন্য কি হচ্ছে, যথেষ্ট যুক্তি রয়েছে। মানে 1 নম্বর শ্রেণীতেও রাখারও যুক্তি রয়েছে, আবার 17 নম্বর শ্রেণীতে রাখারও যুক্তি রয়েছে। আর একটা যেহেতু মৌল দুটো শ্রেণীতেই রাখা যেতে পারে, সেই জন্য কি বলা হয় দুষ্ট মৌল। মানে মনে হচ্ছে না সেই দুষ্টু টাইপের আর কি, মানে 1 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে, 17 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে, সেই জন্য একে দুষ্ট মৌল বলা হয়। এবারে তোকে কি করতে হবে, 1 নম্বর শ্রেণীতে রাখার একটা দুটো কারণ লিখতে হবে, 17 নম্বর শ্রেণীতে রাখার একটা দুটো কারণ লিখতে হবে। এটাই হচ্ছে তোর 2 নাম্বার থাকে। তাহলে কেন বলা হয়, আমি শর্টে লিখছি কি, একে 1 নম্বর শ্রেণীতেও রাখা যেতে পারে, 1 নম্বর শ্রেণী এবং 17 নম্বর শ্রেণী, উভয় শ্রেণীতে রাখারই যুক্তি রয়েছে। এটা যুক্তি রয়েছে, এবার তোকে যুক্তিগুলো দিতে হবে, অবশ্যই দিতে হবে। আচ্ছা, 1 নম্বর শ্রেণীতে রাখার যুক্তি কি, 1 নম্বর হচ্ছে কি, ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেনেরও সবচেয়ে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে। তাহলে 1 নম্বর শ্রেণীতে রাখার যুক্তি কি, 1 নম্বর বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে। কার মতো, ক্ষার ধাতুর মতো। কারণ কি, 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়, ক্ষার ধাতু। তোরা কেউ পড়িসনি আমি জানি। 1 নম্বর শ্রেণীর রাখার ধাতুগুলোর নাম কি, ক্ষার ধাতু। সেই জন্য বলছে কি, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত, 1। সেই জন্য ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনেরও পরমাণু সংখ্যা কত, 1। মানে কি একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে কার মতো, ক্ষার ধাতুর মতো। তাহলে একে কি হচ্ছে, যেহেতু একটা ইলেকট্রন থাকে ক্ষার ধাতুর মতো, সেই জন্য কি একে 1 নম্বর শ্রেণীতে রাখা যেতে পারে। 2 নম্বর, একটা একটা করলেও হবে, দুটো দুটোও করতে পারিস। আচ্ছা, একটা ইলেকট্রন থাকে মানে বুঝতেই পারছিস, ক্ষার ধাতুর মতো, যোজ্যতা 1, একই, মানে একই অ্যান্সার অ্যাকচুয়ালি, মানে এটা আর ওটা একই, যোজ্যতা 1। আচ্ছা, 2 নম্বর কি, ক্ষার ধাতুর মতো কি হচ্ছে, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ এবং ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। সেটা কি, স্যার একবার 1 নম্বর পয়েন্টটা বলুন। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন, আমরা কি হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত, 1 তো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তাহলে হাইড্রোজেন প্রথমে আছে কত, 1। তাহলে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 1, তার মানে কি, হাইড্রোজেনের যে এটা নিউক্লিয়াসটা যদি আমি আঁকি, ধর এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, কটা ইলেকট্রন থাকবে, একটা, একটাই তো আছে ওখানে, একটাই থাকবে। তাহলে দেখ, এটাই লিখেছি আমি, বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, কার মতো, ক্ষার ধাতুর মতো। ক্ষার ধাতুতেও কি হয়, বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে। আর হাইড্রোজেনেরও দেখ একটা ইলেকট্রন আছে, সেই জন্য এটা মনে হচ্ছে 1 নম্বর শ্রেণীর মতো কাজ করছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা মেন কারণ। আচ্ছা, 17 আর দ্বিতীয় নম্বর তো বললাম একটা, যে হাইড্রোজেন ইলেকট্রো পজিটিভ এবং ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। যেমন ধর সোডিয়াম আছে, এটাকে ইলেকট্রন এ করে কি করবে, Na+ হয়ে গেল, বা H- ইলেকট্রন করে কি হবে, H+। এরকম করে, তুই একটা লিখলেই হবে, 2 নম্বর থাকে জেনারেলি। আচ্ছা, 17, তাহলে এটা হলো 1 নম্বরের মতো। এবার 17 নম্বর শ্রেণীতে দেখি রাখার মতো কি যুক্তি আছে। 17 নম্বর যে মৌলগুলো থাকে তাদেরকে কি বলা হয়, কি মৌল, হ্যালোজেন মৌল। আমি আগের দিন শর্ট কোশ্চেন লিখিয়েছি, তোরা পড়িসনি মনে হয়। আচ্ছা, হ্যালোজেন মৌলগুলোর মতো কি হাইড্রোজেন কি দ্বিপরমাণু। এটা কি 17 নম্বর, আছে অন্য কালিতে লিখি, 17 নম্বর। হ্যালোজেন, আচ্ছা হ্যালোজেন একটা মৌলের নাম বল দেখি তোরা। হ্যালোজেন মৌলগুলির মতো
হাইড্রোজেন বা হাইড্রোজেন তোরা লিখতেও পারিস। হাইড্রোজেন কি হচ্ছে বল? সেই রকম ধর ওজন আছে, আমি বলছি ওজনকে লেখা হয় O3, মানে ত্রিপরমাণু। সেটাই বলছি। তাহলে কি হলো, হ্যালোজেন মৌলগুলো যেগুলো থাকে সেগুলো দ্বিপরমাণু হয়। আবার দেখ হাইড্রোজেনটাও দেখ দ্বিপরমাণু। তার মানে দেখ মনে হচ্ছে যেন 17 নম্বর শ্রেণীর মতো একটা ধর্মের একটা মানে সাদৃশ্য রয়েছে, মানে একই রকম টাইপের লাগে সেটা দেখতে। আচ্ছা, আর কি, হ্যালোজেন মৌলগুলোর ন্যায় হাইড্রোজেনের যোজ্যতাও এক। আর ওটাতে প্রথমেও ছিল যোজ্যতা 1, আর 17তেও আছে কি যোজ্যতা 1। তোরা প্রথম একটা একটা লিখলেই হবে, এই একটা এই একটা মেন পয়েন্ট। তাহলে একটা একটা দিবি কি পয়েন্ট, 1 নম্বর শ্রেণীতে রাখার পয়েন্ট দিবি কি, বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে ক্ষারধাতুগুলোর মতো, সেই জন্য এতে 1 নম্বর শ্রেণীতে রাখা হয়, মানে যুক্তিযুক্ত। আর এটা কি বলবি, হ্যালোজেন মৌলগুলোর মতো কি হাইড্রোজেন অণু কি দ্বিপরমাণু। ওখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তারপরে স্যার কি বলবো, আরেকবার বলুন। একটা পয়েন্ট হচ্ছে দিবি 1 নম্বর শ্রেণীর, আর একটা পয়েন্ট দিবি 17 নম্বর শ্রেণীর। দেন তারপরে কি বলবি তোরা, যে যেহেতু হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীতে রাখারও যুক্তি রয়েছে, আবার 17 নম্বর শ্রেণীতে রাখারও যুক্তি রয়েছে, তাই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। এটা হচ্ছে কারণ, কেন বলা হয় তার এটা হচ্ছে কারণ। 1 নম্বর শ্রেণী 17 নম্বর শ্রেণী দুটিতে রাখারই যুক্তি রয়েছে, সেই জন্য হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। এরপরে কি, আমরা যে পড়েছি যে পর্যায় সারণী, আমরা আধুনিক পর্যায় সারণী নিয়ে কথা বলবো, কারণ ওটা হচ্ছে কি সব থেকে আপডেটেড, মানে সব থেকে নূতন। মানে সেখানে কি হয়, পর্যায় সারণীতে আমরা যদি দেখি পর্যায় বা শ্রেণী, তখন কি হয় পর্যায় বরাবর দেখি বা শ্রেণী বরাবর দেখি। পর্যায় বরাবর দেখলে আমি একটা সেই আগের দিন করেছিলাম, পর্যায় বরাবর মানে কি এইরকম, এই দিক এরকম, এটা এটা হচ্ছে পর্যায় বরাবর, মানে কি বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিক। আর শ্রেণী কোনটা, এটা আমি পর লিখে দিই পর্যায়। আর শ্রেণী কোনটা, উলম্ব, যেটা ভার্টিক্যাল, যেটা কি হচ্ছে ওপর থেকে নিচে বা নিচে থেকে ওপর, এইটা। শ্রেণী মানে বুঝতেই পারছিস, কলাম বা তোর যেটা ইচ্ছা মনে রাখতে পারিস। শ্রেণী মানে উপর নিচে, পর্যায় মানে বাম ডান, এই আর কি। এবারে কি হয়, আমরা যদি লক্ষ্য করি, আমি আগের দিনে বলেছি, আমরা যদি লক্ষ্য করি কি দেখতে পাই না, এখানে যে ধর 118 মনে হচ্ছে যতটা সম্ভব 118টা পর্যন্ত মৌলধর আবিষ্কার হয়েছে। তো সেই মৌলগুলোকে আমি যদি পর্যায় বরাবর লিখি, পর্যায় এবং শ্রেণী অবশ্যই, মানে যেদিক থেকে দেখবি দুটোই থাকবে, পর্যায় এবং শ্রেণী বরাবর যদি আমি লিখি, তখন কি দেখা যায়, যে ওদের পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণুর সংখ্যার ভিত্তিতে মৌলগুলোর ধর্মগুলো কি হয়, একটা নির্দিষ্ট দিকে বা একটা নিয়ম মেনে কি হয় ক্রমানুসারে পরিবর্তিত হতে থাকে। আর একটা নির্দিষ্ট শ্রেণী অন্তর অন্তর কি হয়, সেই ধর্মগুলোর পর্যায় বৃত্ততা দেখা যায়, মানে একই রকম জিনিস দেখা যায়, একই রকম ধর্ম দেখা যায় ওদের মধ্যে। এবারে কয়েকটা তোদের কি হয় ফান্ডামেন্টাল জিনিস, যেগুলো কি হয়, যেমন আমি বলছি ধর, 1 নম্বর হচ্ছে কি পরমাণুর ব্যাসার্ধ বা আকার বলতে পারিস। পরমাণুকে আমরা তো গোল ভেবেই মেনে নিয়ে চলি, সেই জন্য ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ। আচ্ছা, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আয়োনাইজেশন শক্তি। আমি এগুলো সব বলবো আস্তে আস্তে। আয়োনাইজেশন শক্তি। 3 নম্বর কি, আয়োনাইজেশন শক্তিকে আয়ন শক্তিও বলা হয় বাংলায়। তারপরে কি তড়িৎ ঋণাত্মকতা। সব আমরা আসবো একের পর এক, আর এখান থেকে তোদের পরীক্ষায় ধরে নে কোশ্চেন একটা চলে এসেছে। আর এর পরেও যদি তোরা কেউ না পড়িস, ইউর চয়েস। 4 নম্বর কি, 3টা হলো, 4 নম্বর কি জারণ বিজারণ ধর্ম। স্যার হ্যাঁ বল। আমরা পরীক্ষায় কত পেয়েছি? আমি দেখিনি খাতা এখনো, কেন? সময় পাইনি। ও স্যার, আমরা পরের অধ্যায়ের পরীক্ষাটা মঙ্গলবারে দেবো।
আমি তো 14 14 তারিখ বলেছিলাম না, 14 তো বলেছিলাম মনে হয়। না তো ও আচ্ছা বলুন। 9 আচ্ছা স্যার তোদের কোন আমি কোন অধ্যায় পরীক্ষা নিয়েছিলেন? তো যেই চারটা তোদের লিখেছি, পরমাণুর ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি বা আয়নায়ন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ ঋণাত্মকতাকে অনেক সময় ইংরাজিও অনেক সময় কোশ্চেন দেয়, ইলেকট্রোনেগেটিভিটি। 4 নম্বরে কি জ্বালানো বিজারণ ধর্ম। এই যে জিনিসগুলো আছে, এইগুলো কি হয়, এই যে ধর্মগুলো আছে, যে পরমাণুর ব্যাসার্ধ কেমন ভাবে চেঞ্জ হবে, আয়নাইজেশন শক্তি কেমন ভাবে চেঞ্জ হবে, তড়িৎ ঋণাত্মকতা কেমন ভাবে চেঞ্জ হবে, জারণ বিজারণ ধর্ম কেমন ভাবে চেঞ্জ হবে, এইগুলো কি হয়, মৌলগুলোকে যেমন ভাবে রাখা হয়েছে তাদেরকে তুই পর্যায় বা শ্রেণী বরাবর যদি দেখিস, তাহলে একটা কি কনসিস্টেন্ট ওয়াইজ তুই দেখতে পাবি চেঞ্জ, তাদের যে পরিবর্তন তুই দেখতে পাবি পুরো, মানে ওইরকমই হয়। ধর আমি বললাম যে পর্যায় বরাবর যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই, এটা বাড়তেই থাকে, বা শ্রেণী বরাবর যদি আমি উপর থেকে নিচের দিকে যাই, এটা বাড়তেই থাকে। কোথাও এরকম হবে না, বা সেটাও থাকে, যদি থাকে খুব রেয়ার। কোথাও এরকম হবে না যে এটাই কম বা এটাই বেশি, তারপরটা কমে গেল, তারপরটা আবার বেশি, তারপরটা বেশি, তারপরটা কমে গেল, এরকম হবে না। যেই পরিবর্তনটা থাকবে সেটা কি হচ্ছে, একটা মানে একটা নির্দিষ্ট ওয়েতে থাকবে, সেই ওয়েতে পরিবর্তনটা হবে। আচ্ছা এই যে পরিবর্তনগুলো হবে, এটা তো বললাম যে পরিবর্তন হবে, আমি কিছু কোশ্চেন কি থাকবে পরীক্ষায়, কিরকম ভাবে পরিবর্তন হয়, ওপর থেকে নিচের দিকে গেলে কি হবে, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, এইরকম কোশ্চেন থাকবে পরীক্ষায়। 1 নম্বর। 2 নম্বর আরেক রকম কোশ্চেন থাকে, যেটা সেটাই বেশি পরীক্ষায় আসে, তোকে 3টে বা 4টা মৌলের নাম বলে দেবে। ধর বলে দিল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 4টা তোকে মৌল দিয়ে দিল, বললো যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও। এইরকম কোশ্চেন পরীক্ষায় থাকেই। এখানে ধনাত্মকতা লেখা হয়ে গেছে, ঋণাত্মকতা হবে। এরকম কোশ্চেন পরীক্ষায় প্রচুর আসে, তোরা যদি মাধ্যমিকের কোশ্চেন দেখিস দেখতে পাবি। আচ্ছা প্রথমেরটা শুরু করি তাহলে। প্রথমেরটা কি, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণু ব্যাসার্ধ, যেটা ইচ্ছে বলতে পারিস। এটা কি হয়, আচ্ছা দুটো তারা হলো, একটা হচ্ছে দেখবো আমরা পর্যায়, আছে অন্য কালে নেই, একটা দেখবো আমরা কি পর্যায় বরাবর কি পরিবর্তন হচ্ছে, আর একটা দেখবো কি শ্রেণী বরাবর কি পরিবর্তন হচ্ছে। যদি তুই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাস, মানে কি এরকম বাম দিক থেকে যদি ডান দিকে যাস, তাহলে কি হয়, পরমাণুর আকার বা ব্যাসার্ধ কি হয়, ক্রমশ হ্রাস পেতে থাকে। তাহলে কি হয়, পর্যায় বরাবর আমরা কি পরিবর্তন দেখতে পেলাম, যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে কি হয়, পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পেতে থাকে। আর শ্রেণী বরাবর কি হয়, শ্রেণী বরাবর যদি তুই ওপর থেকে নিচের দিকে নামিস, তাহলে কি হয়, পরমাণুর ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পায়, এইদিকে কি হয়, হ্রাস পায়। যদি ওপর থেকে নিচের দিকে নামিস কি হয়, বৃদ্ধি পায়। এটা কি হলো 1 নম্বর। এক, ছবিটা যদি দেখে রাখিস, ছবিটা হয়তো বেশি মনে থাকতে পারে, সেই জন্য আমি 1 নম্বর লিখে দিলাম। পরমাণু ব্যাসার্ধ যদি তুই পর্যায় বরাবর, পর্যায় মানেই বাম দিকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে, মানে পর্যায় হলেই বাম ডান আছে, শ্রেণী হলেই ওপর নিচু আছে। যদি তুই পরমাণুর ব্যাসার্ধ দেখতে চাস পর্যায় বরাবর, তখন কি হবে, বাম থেকে যদি তুই ডান দিকে যাস, তখন কি হয়, পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পেতে থাকে। আর শ্রেণী বরাবর কি হয়, ওপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পেতে। তাহলে 1 নম্বরে আমি বললাম পরমাণুর ব্যাসার্ধ কিরকম ভাবে চেঞ্জ হয়, পর্যায় বরাবর গেলে হ্রাস পেতে থাকে, বাম থেকে ডান দিকে গেলে, শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে কি হয়, বৃদ্ধি পেতে থাকে। 2 নম্বরে আমরা কি এখানে ফাঁকা রাখছি, কেন হয় সেটা আমি বলবো। 2 নম্বর কি, আয়নাইজেশন শক্তি বা আয়নায়ন শক্তি। আয়নাইজেশন শক্তি। আয়নাইজেশন শক্তিটা কি, সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোনো মৌলের একটি গ্যাসীয় প্রসম বিচ্ছিন্ন পরমাণুর যোজ্যতা কক্ষের সবচেয়ে হালকা ভাবে যে ইলেকট্রনটা থাকে, বাঁধা থাকে, সেটাকে অপসারিত করে, মানে বাদ দিয়ে পরমাণুটিকে গতি শক্তিহীন এক একক পজিটিভ আধানযুক্ত আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়,
তাকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলা হয়। ধর একটা গ্যাসীয় বিচ্ছিন্ন প্রথম একটা পরমাণু আছে স্যার এ, একটা প্রথম পরমাণু আছে এ। আচ্ছা ধর এ হচ্ছে কোন একটা মৌল, কোন একটা প্রথম পরমাণু, তাকে কি করছি, ধর এ প্লাস, যেটা হচ্ছে গ্যাস, প্লাস কি করছি ইলেকট্রন, এটা কি নির্গত ইলেকট্রন, নির্গত ইলেকট্রন। আচ্ছা আয়নাইজেশন শক্তি কি? আয়নাইজেশন শক্তিটা হচ্ছে কি, একটা ন্যূনতম শক্তি লাগবে, যেটা কেন লাগে ন্যূনতম শক্তিটা, সেটা হচ্ছে তোর গ্যাসীয় যে বিচ্ছিন্ন, গ্যাসীয় প্রশম বিচ্ছিন্ন কোনো যদি পরমাণু থাকে, ধর এটা কোনো যে কোনো একটা পরমাণু আছে, তাহলে কোনো একটা পরমাণু আছে মানে তার কক্ষপথের শেষে ইলেকট্রন থাকবে। আর সেখানে সব থেকে যে হালকা হবে, মানে যেটা হালকা হবে মানে কি, মানে সব থেকে আলগা ভাবে যেটা আছে, মানে কি তুই ধর একটা ন্যূনতম শক্তি দিলি, ওইটা সরে গেল। ধর আমি বললাম যে কোনো একটা মৌল আছে, যার নিউক্লিয়াস, ধর বাইরে ইলেকট্রন আছে, এখানে একটা, এখানে একটা, তারপরে বাইরে ধর তিনটে আছে, আমি বললাম ধর একটা, দুটো, তিনটে ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন। এবারে এখানে যে তিনটে ইলেকট্রন আছে, এবার ধর এখানের মধ্যে ধর একটা, মানে তিনটের বন্ডিং তো আলাদা আলাদা আছে, মানে কোনোটা হয়তো বেশি একটু সুস্থির, কোনোটা হচ্ছে আলগা ভাবে আছে। এবার ধর এমন একটা হচ্ছে আলগা ভাবে আছে, যেটাকে কি হচ্ছে তুই ন্যূনতম শক্তি দিলি, মানে খুব কম শক্তি দিলি, তাতেই কি হচ্ছে ইলেকট্রনটা সরে গিয়ে পরমাণুটাকে কি করছে, গতি শক্তিহীন একটা পজিটিভ আধানযুক্ত আয়নে পরিণত করছে। এই যে এই আয়নটা, এইটা হচ্ছে কি, প্রথমে ধর এ একটা কোনো একটা ছিল, এ একটা কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন প্রথম পরমাণু ছিল, তুই হালকা করে একটা এনার্জি দিলি, ধর এখানে একটা হালকা করে তুই এনার্জি দিলি, যেমন যে কোনো এনার্জি হতে পারে, তুই যেরকম ভাবে হোক শক্তি দিলি, কিছু একটা এনার্জি মানে শক্তি, তুই কিছু ভাবে কি আছে, সব থেকে কম শক্তি যেটা দিলে, সব থেকে কম শক্তি, ন্যূনতম শক্তি, তুই সব থেকে ন্যূনতম শক্তি দিলে অবশ্যই শক্তিটা এত মানে এমনটাই হতে হবে যাতে কি হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রনকে তুই সরাতে পারিস, অপসারিত করতে পারিস, বোঝা গেল? তাহলে তুই খুব কম একটা শক্তি দিলি, যার জন্য কি হলো, এই এ যে পরমাণুটা ছিল তার কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসারিত হয়েছে, মানে কি সরে গেছে, চলে গেছে। তাহলে একটা ইলেকট্রন যদি চলে যায়, তখন ওই পরমাণুটা কি হবে, এক একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। এই যে তুই শক্তিটা দিলি, ন্যূনতম শক্তি যে তুই দিলি, সেটাকেই বলে আয়নাইজেশন শক্তি। আচ্ছা এবারে হচ্ছে কারণটা বলে দিই, তাহলে সহজেই বুঝতে পেরে যাবি আয়নাইজেশন শক্তি বা আয়নায়ন শক্তি কাকে বলা হয়। সোজা কোথায় পাতি বাংলা ভাষায় কি বলে, যে ন্যূনতম শক্তি তুই প্রয়োগ করলে ওই পরমাণুটা এক একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়, তাকেই আয়নাইজেশন শক্তি বলা। বোঝা গেল? নামটা থেকেই আছে, দেখ আয়নাইজেশন শক্তি বা আয়ন শক্তি, দেখ যে ন্যূনতম শক্তি দিলে এই পরমাণুটা এক একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়, তাকেই বলা হয় আয়নাইজেশন শক্তি বা আয়নায়ন শক্তি। আচ্ছা এবারে এখানেও তাহলে সেই পর্যায় শ্রেণী। আচ্ছা পর্যায় বরাবর কি হচ্ছে, বাম দিক থেকে, আচ্ছা অন্য কালার নেই একটা, বাম দিক থেকে ডান দিকে তুই যত যাবি তত কি হয়, আয়নাইজেশন শক্তি বাড়ে। কি হয়, বাড়ে, বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়, লিখে দিই বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি হয়। তার কারণ দেখ তুই যদি লিথিয়াম, আচ্ছা পরে বললেও হয়, তুই যদি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন যাই হোক দেখিস পরপর,
লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, মানে পরমাণু সংখ্যা আর কি, 3, 4, 5, কার্বনের 6, 7। এবার কি হয়, তাহলে তো যদি 3, 4, 5, 6 হয়, প্রথমের কক্ষে 2টো ইলেকট্রন থাকে, আমি প্রথমেই বলেছি, আগেও বলেছি, প্রথমের কক্ষে যে 2টো ইলেকট্রন থাকে। তারপরের কক্ষে তাহলে যদি 3 হয়, তাহলে তার পরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 1। যদি 4 হয়, তাহলে প্রথম কক্ষে 2টো, তারপরের কক্ষে 2টো থাকবে। যদি 5 হয়, প্রথম কক্ষে 2টো, তারপরের কক্ষে 3টে। 6 হলে প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে 4টে। মানে বুঝতে পারছিস যে বাড়ছে আস্তে আস্তে আর কি, বাড়ছে। সেই জন্য কি হয়, যত তুই তাহলে আমরা পড়েছিলাম কি, যত আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত পরমাণু ব্যাসার্ধ কমেছিল, আগের টাইম দেখেছি আমি। পরমাণুর ব্যাসার্ধ কমা মানেটা কি? পরমাণুর ব্যাসার্ধ কমা মানে হচ্ছে তোর তোর ইলেকট্রনের সঙ্গে ও যে বাইরে যে ইলেকট্রনটা আছে তার সঙ্গে কি হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে কি ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি, হ্যাঁ আকর্ষণ বল বৃদ্ধি পায়। তার জন্যই তোর এটা কমে যাবে, ব্যাসার্ধটা কমে যাবে। ধর আগেরটা বললে তাহলে ভালো হয়ে যায় কি এর সঙ্গে, তাহলে এটাই বলে দিই তাহলে যে কেন কমে যায়, একসঙ্গে বুঝতে পেরে দুটোই। দেখ, আচ্ছা দুটো ছবি আঁকি তাহলে বোঝা যাবে। এটা নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন আছে, এখানেটায় প্রথমটায় 2টো থাকবে বলেছি আমি বারবার। প্রথমটাতে লিথিয়াম আমি এঁকেছি, তাহলে একটা থাকবে, কারণ লিথিয়ামের 3, লিথিয়াম লিথিয়ামের 3, ভেতরে 2টো বাইরে একটা। এবার ধর বেরিলিয়াম এঁকেছি, বেরিলিয়াম আঁকছি ধর এবার, তাহলে কি হবে, এখানে 2টো থাকবে, ইলেকট্রন ইলেকট্রন, বাইরে কটা থাকবে? 2টো, কারণ 4। বোরন হলে কি হবে? 5টা। তাহলে কি হবে, একটা ভালো জিনিস একটা লক্ষ্য করে দেখ, আস্তে আস্তে করে কি হচ্ছে, বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ছিল একটা, তারপরে ছিল 2টা, আমি যদি বোরন আঁকি দেন 3টা হয়ে যাবে। আমি ভেতরটা আঁকছি না, বাইরেটা আঁকছি। একটা, 2টো, 3টে, 3টা হয়ে যাবে। যদি আমি আরো ডান দিকে যাই আরো বাড়বে। তাহলে একটা জিনিস লক্ষ্য কর, আমি এখানে কি হচ্ছে, তোর এই যে কক্ষপথের সংখ্যা কিন্তু বাড়ছে না, দুটোই কক্ষপথ আছে, একটা 2টো, একটা 2টো, একটা 2টো, কিন্তু এই বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রথমটা ছিল একটা, তারপরে 2টো, তারপরে 3টে। তার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াসের সঙ্গে এই যে ভেতরে নিউক্লিয়াসটা আছে তার সঙ্গে ইলেকট্রন গুলো দেখ ইন্টারাকশনটা বা যে আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর সঙ্গে যদি এদের আকর্ষণটা বৃদ্ধি পায় তাহলে কি করবে, একে টেনে ধরে রাখতে চাইবে, তাই না? নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন গুলো নেগেটিভ, তাহলে কি করবে, নিউক্লিয়াসটা কি করবে, চাইবে ইলেকট্রন গুলোকে টেনে ধরে রাখতে। না বুঝতে পারিস নি, ইলেকট্রন নেগেটিভ হয়, নিউক্লিয়াস পজিটিভ হয়, তাহলে নিউক্লিয়াস সবসময় চাইবে ইলেকট্রন গুলোকে টানতে, যেহেতু নেগেটিভ। আর আমরা সবাই জানি কি, ধনাত্মক আধানগ্রস্ত কোনো কণা ঋণাত্মক মানে আধানগ্রস্ত কোনো কণাকে আকর্ষণ করে। সোজা কথা, বিপরীতধর্মী আয়ন বা বিপরীতধর্মী যাই হোক সবসময় আকর্ষণ করে, বিকর্ষণ করে না। সেই জন্য আমি যখনই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়ছে। আবার আমরা জানি কি ইলেকট্রনের আধান কি নেগেটিভ বা ঋণাত্মক, সেই জন্য কি হচ্ছে, নিউক্লিয়াসের সঙ্গে যেহেতু নিউক্লিয়াস পজিটিভ বা ধনাত্মক, ধনাত্মকের সঙ্গে ঋণাত্মকের আকর্ষণ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি হচ্ছে, পরমাণু ব্যাসার্ধ কি হচ্ছে, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাহলে কি বললাম আমি, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, পরমাণু সংখ্যা বাড়ছে 2, 3, 4, 5, 6। তাহলে কি হচ্ছে, যোজ্যতা যে কক্ষপথ ছিল ইলেকট্রনের সেটা একই আছে, কিন্তু যত আমি ডান দিকে যাচ্ছি ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, কক্ষপথের সংখ্যা নয়, ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। তার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াস যেহেতু ধনাত্মক আধানগ্রস্ত তার সঙ্গে ইলেকট্রনের কি হচ্ছে, আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। দেন আমরা আসছি কোথায়, সেকেন্ডটা, আয়োনাইজেশন শক্তি। তাহলে এখানে কি বললাম, যে যত ডান দিকে যাচ্ছে কি হচ্ছে, আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ফলে এবার একটা জিনিস ভাব, যদি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এবারে যদি ধর তার মানে কি একে বেশি ভাবে আকর্ষণ করে রাখছে। এবারে যদি
আমি ওকে বেশি ভাবে আকর্ষণ করে রাখি, তাহলে ভাব যদি আমি কাউকে একটা বার করতে চাই তাহলে কম শক্তি দিতে হবে না বেশি শক্তি দিতে হবে? ধর তো এটাই উদাহরণ দেই, তোদের মনে মানে বেশি মনে থাকবে। যাই হোক, এই দুজন ব্যক্তি বা দুটো পার্টনার, এই দুটো পার্টনার এ আর বি। এ যে দুটো পার্টনার তাদের কি মানে মনের মধ্যে খুব একটা মানে মিল হয় না আর কি, মানে সেই কি হয় না যে খুব একটা বন্ডিং নেই, কেউ কাউকে হয়তো বিশ্বাস করে না বা সামথিং হাউ কোনো একটা বন্ডিং নেই। আর বি যেই পার্টনারটা তারা কি হচ্ছে নিজেদের মধ্যে খুব ভালোবাসে, মানে নিজেদের মধ্যে খুব বিশ্বাস আছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে নিজেদের মধ্যে সোজা কথা আকর্ষণ ক্ষমতা আছে। আর এর মধ্যে সেটা নেই। এবারে ভাব যদি আমি কোনো একজনকে সরাতে চাই, হয় এর মধ্যে কোনো একজনকে বা বির মধ্যে কোনো একজনকে, তাহলে তোরা বলতো কাকে বেশি মানে সরাতে গেলে কাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে বা বুদ্ধি খরচ করতে হবে বা কিছু করতে হবে, এ না বি? স্যার বি। বি। তার কারণ কি? কারণ ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বা আকর্ষণ ক্ষমতাটা বা যাই হোক সেটা খুব বেশি। সেই জন্য যদি আমি বি কে আলাদা করতে চাই আমাকে বেশি শক্তি খরচ করতে হবে বা বেশি পরিশ্রম করতে হবে বা কিছু করতে হবে, বেশি করতে হবে। একই রকম ভাবে আয়নাইজেশন শক্তিও, যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত আমাদের কি হচ্ছে ওদের মধ্যে যে আকর্ষণ ক্ষমতাটা বাড়ছে। তার মানে কি ওরা একটু মনে হচ্ছে আকর্ষণ ক্ষমতা বেশি। যদি আকর্ষণ ক্ষমতা বেশি হয় তাহলে ইলেকট্রন গুলোকে, এই যে ইলেকট্রন গুলো আছে এদের কি হচ্ছে বার করতে গেলে বা অপসারিত করতে গেলে আমাকে কি করতে হবে বেশি শক্তি দিতে হবে, তাই না? কম শক্তি দিলে তো যাবে না, কারণ তোরা বেশি আর মানে বেশি আকর্ষিত হয়ে আছে। যত বেশি আকর্ষিত হবে তত আমাদেরকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। সেই জন্যই যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাই আয়োনাইজেশন শক্তি তত বাড়ে। কারণ কি আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, সেই জন্য আয়োনাইজেশন শক্তি বাড়ে। ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে একটা বলে দিলাম, তোরা অন্যটাও দেখতে পারবি। শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর কি হয়? শ্রেণী বরাবর ওপর থেকে আমরা যত নিচের দিকে মানে যেতে থাকি, মানে ওপর থেকে নিচের দিকে যেতে থাকি তত কি হয় আয়নায়ন শক্তি বা আয়োনাইজেশন শক্তি কমতে থাকে। মানে কি তুই কম শক্তি দিলেই বেরিয়ে যাবে যত নিচের দিকে যাবি। তা শ্রেণীতে কি হয়? আচ্ছা, অন্য একটা কালার নেই, লাল কালারটা দিই। ওপর থেকে যত নিচের দিকে যাবি তত কি হচ্ছে হ্রাস পায়। কি হ্রাস পায় সেটা তো উপরে লেখাই আছে, আয়নাইজেশন শক্তি। তাহলে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে কেন তো বুঝে মানে বলে দিয়েছি আগে কেন। পর্যায় বরাবর যদি আমি যাই বাম থেকে ডান দিকে তাহলে কি হয় বৃদ্ধি পায়, আর যদি ওপর থেকে নিচের দিকে যাই তাহলে কি হবে আয়োনাইজেশন শক্তি হ্রাস পায়। এবার আসবো আমরা 3 নম্বরে। 3 নম্বরে কি ছিল? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি না, কোনো একটা যৌগ আছে, এবার যৌগের অণুগুলো কি যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তখন কোনো মৌলের একটি পরমাণু ওই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা প্রবণতাকে কি বলা হয়? ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে কি হলো? সমযোজী বন্ধন মানে কি কোনো একটা যদি বন্ধন হয়, ধর আমি বললাম ফ্লোরিনের বা ক্লোরিনের Cl2 ধর Cl যাই হোক বা অন্য কিছু বা NaCl যাই হোক, যদি কোনো সমযোজী বন্ধন মানে কি দুজনেই দুজনের ইলেকট্রনকে নিতে পারবে, এটা যে সমযোজী বন্ধন। তোদের না থাকলে আপনার পরেও আছে মনে হয়, যখন পড়াবো তখন বলে দেবো কি জিনিসটা। এই সমযোজী বন্ধনে আবদ্ধ যদি কি হয় কোনো মৌলের একটি পরমাণু ওই সমযোজী বন্ধনেরই ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয়?
তড়িৎ ঋণাত্মকতা মানে সোজা কথা কি হবে, দুটো ইলেকট্রন জোড় গঠন করেছে, নিজের দিকে টানার যে ক্ষমতা সেটাকে কি বলছে, তড়িৎ ঋণাত্মকতা। এবার এটা সেই একই জিনিস, পর্যায় আর শ্রেণী। পর্যায় আর শ্রেণী। আচ্ছা, যদি আমি পর্যায় বরাবর যাই, পর্যায়ে যদি বাম থেকে ডানের দিকে যাই তাহলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর শ্রেণী বরাবর যদি আমি ওপর থেকে নিচের দিকে যাই তাহলে কি হয়, হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা এটাই সূত্র। পর্যায় বরাবর আমি যদি যাই বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়, শ্রেণী বরাবর যদি আমি ওপর থেকে নিচের দিকে যাই হ্রাস পায়। আরেকটা আছে জারণ বিজারণ ধর্ম, এটা খুব একটা আসে না তোদের জারণ বিজারণ। 4 জারণ বিজারণ একটা সহজ একটা তোর পড়ে, যেটা জারণ কাকে বলে বিজারণ কাকে বলে, যেটা নরমাল কোন মৌলের কি হচ্ছে, ইলেকট্রন বর্জনের ঘটনাকে জারণ বলে, ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ বলে। সোজা কথা, ইলেকট্রন বর্জন যদি হয়, ইলেকট্রন যদি বর্জন হয়, ইলেকট্রন বর্জন হলে জারণ, ইলেকট্রন গ্রহণ হলে কি হচ্ছে তাকে কি বলে, বিজারণ। তা জারণ বিজারণ বোঝা গেল। যদি ইলেকট্রন বর্জন মানে বর্জন আর গ্রহণ জানিস, গ্রহণ মানে গ্রহণ করা মানে, আর বর্জন মানে বাদ দেওয়া। ইলেকট্রন যদি বাদ চলে যায়, বর্জন হয়ে যায়, তাকে জারণ বলা হয়। ইলেকট্রন যদি গ্রহণ করে তাকে বিজারণ বলে। এটা সোজা কথা জারণ বিজারণের সংজ্ঞা। আচ্ছা, পরিবর্তন কিরকম হয়, একই জিনিস দুটো, পর্যায় শ্রেণী। পর্যায় বরাবর যদি বাম থেকে ডান দিকে যাস তখন কি হয়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর জারণ ক্ষমতা বৃদ্ধি পেলে বুঝতেই পারছিস বিজারণ ক্ষমতা কিভাবে হ্রাস পাবে, উল্টো হবে তো। আর শ্রেণী বরাবর কি হবে, ওপর থেকে নিচের দিকে নামলে জারণ ক্ষমতা কমে যায়। জারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে বিজারণ ক্ষমতা হ্রাস পাওয়া, জারণ ক্ষমতা কমে যাওয়া মানে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া, উল্টো হয়। চারটা যে আমি দেখে দিলাম, চারটা জিনিস, চারটা জিনিসের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে। আচ্ছা, আমি কোশ্চেন গুলো লিখিয়ে দিই তাহলে আরো ইজি হবে। নেক্সট পেজে কোশ্চেন গুলো লিখে নে। 1 নম্বর কোশ্চেন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? 2 নম্বর, আয়োনাইজেশন শক্তি ও তড়িৎ ঋণাত্মকতা কি? 3 যেগুলো পড়ালাম আমি, পরমাণুর ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, কমা দিয়ে তড়িৎ ঋণাত্মকতা, কমা দিয়ে জারণ ও
বিজারণ ধর্ম, পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়। এই 3 নম্বরের কোশ্চেনের মধ্যে কিন্তু সব কোশ্চেনই আছে। 4টা কোশ্চেন আছে। পরমাণু ব্যাসার্ধ কিরকম হয়, আয়নাইজেশন শক্তি কেমন ভাবে পরিবর্তিত হয়, তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়, জারণ বিজারণ ধর্ম কেমন ভাবে পরিবর্তিত হয়, সবগুলো আছে। দেখ আবার এর মধ্যেই লুকিয়ে আছে কি, আমি একটা কোশ্চেন লিখে দিচ্ছি যা স্যাম্পল কোশ্চেন। এরকম টাইপের বিভিন্ন কোশ্চেন পড়তে পারে, বাট কোশ্চেন টাইপ একই। ধর তোকে বললো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 4টা তোকে দিয়ে দিল উদাহরণ, মৌলের নাম বলে দিল। তোকে বলল এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও। এইরকম কোশ্চেন পরীক্ষায় বেশি আসে। সবগুলো 2 নম্বর, সবগুলো 2 নম্বরের কোশ্চেন, সবগুলো 2 নম্বরের কোশ্চেন। এরকম কোশ্চেন বেশি পরীক্ষায় আসে। তোকে যে কোনো 4টা অপশন দিয়ে দিল, মানে মৌলের নাম বলে দিল, অপশন নয় মৌলের নাম বলে দিল, তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও, বা আয়নাইজেশন শক্তির ক্রম অনুযায়ী সাজাও, বা পরমাণুর ব্যাসার্ধের ক্রম অনুযায়ী সাজাও, যা হবে এইরকম। তোকে একটা জিনিস মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে এই জিনিসগুলো। পর্যায় বরাবর গেলে কি হয়, শ্রেণী বরাবর গেলে কি হয়, বাস, আর কিচ্ছু করতে হবে না। তড়িৎ ঋণাত্মকতা যে বলেছিলাম না, পর্যায় বরাবর গেলে বৃদ্ধি পায় আর উপর থেকে নিচে দিয়ে গেলে হ্রাস পায়। কেন বলতে পারবি, কেন বৃদ্ধি পায়, কেন মানে কেন গেস করতে পারবি? আগের দুটো যে পড়ালাম, তড়িৎ ঋণাত্মকতা কি বলেছি আমি, যে ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এবারে ভাব, পর্যায় বরাবর আমি কি বলেছি, যে পর্যায় বরাবর যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় কেউ বলতে পারবি? দেখ আগেরটাই লিখেছিলাম আমি, দেখ খুলেও রেখেছি আমি তোদের দেখার জন্য। আগেরটা আমি বলেছিলাম কি, আয়নাইজেশন শক্তি কি বলেছিলাম, যে যে ন্যূনতম শক্তি প্রয়োগ করলে ইলেকট্রন জোড়ের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছিস, যদি ধনা মানে আকর্ষণ যদি বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ যদি হ্রাস পায়, তাহলে আকর্ষণ বাড়া মানে কি, তাহলে বুঝতেই পারছি ইলেকট্রন জোড়গুলোকে টানছে তো নিজের দিকেও, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। ওটাই তো ছিল, মানে তড়িৎ ঋণাত্মকতা ওটাই তো ছিল, হুম। যে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতা বা প্রবণতা, তাই না? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলেছিল? আচ্ছা লিখে নে এখানে, যাই হোক সংজ্ঞাটা লিখে নি, সংজ্ঞাটাও লিখে নিতে পারিস। সংজ্ঞাটা পড়ে অনেক সময়, আমি কোশ্চেনও তো লিখেছি। বাহ ভালো, থ্যাংক ইউ অ্যান্সার দেওয়ার জন্য। কোন যৌগের অণুর মধ্যে, বা বইয়েও পেয়ে যাবি তোদের যে কোনো বই, সমযোজী বন্ধনে আবদ্ধ কোন মৌলের, আর সব থেকে পড়ার চান্স 2 নম্বর আর 3 নম্বর আছে, আয়নাইজেশন শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এই দুটো বেশি পড়ে। মৌলের একটি পরমাণু ওই সমযোজী বন্ধনের ইলেকট্রন, তোরা বাংলা লিখতে পারিস, ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে
নিজের নিউক্লিয়াসের দিকে টানার বা আকর্ষণ করা, যা ইচ্ছা বলতে পারিস, আকর্ষণ নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলে? ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, বা ইলেকট্রো নেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি অনেক সময় ইংরেজি টার্মটাও পড়ে। তাহলে বোঝা গেল, তাহলে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতাকে বলছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এবারে দেখুন বলে দিলি অলরেডি যে পর্যায় বরাবর যদি আমি বাম থেকে ডান দিকে যাই তখন দেখছিলাম কি আকর্ষণ ক্ষমতা বাড়ছে, তাহলে অবশ্যই তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আর উল্টো মানে শ্রেণী বরাবর উল্টোটা হবে, মানে ওখানে হ্রাস পেয়েছিল এখানে হ্রাস পাবে, এটাই তড়িৎ ঋণাত্মকতা। তাহলে প্রথম থেকে কি হচ্ছে একবার রিক্যাপ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে বলেছিলাম নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে, যেখানে বলেছিলাম যে 18 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে সেইগুলো কি হচ্ছে অনেক বেশি সুস্থিত হয়, অনেক বেশি স্থায়ী হয়, সেই জন্য ওরা সেই জন্য কি অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া, অন্য কোনো সঙ্গে বিক্রিয়া করে না, সেই জন্য কি নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তারপরে আমরা এসেছিলাম কি যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, তার কারণ কি বলেছিলাম আমরা, না হাইড্রোজেন 1 নম্বর শ্রেণীতেও রাখার যুক্তি রয়েছে, আবার 17 নম্বর শ্রেণীতে রাখার যুক্তি রয়েছে। যেহেতু একটা মৌল দুটো শ্রেণীতে রাখার যুক্তি রয়েছে সেই জন্য একে দুষ্ট মৌল বলা হয়। তারপরে আমরা কি এসেছিলাম না কোনো মৌলের আমরা প্রথমেই মানে যেই মোটিভেশন নিয়ে আমরা এগোচ্ছিলাম যে কোনো একটা দিক অনুযায়ী গেলে, বাম থেকে ডান দিকে গেলে বা উপর থেকে নিচের দিকে গেলে কি হয় না কিছু কিছু জিনিসগুলো তাদের ধর্মগুলো চেঞ্জ হতে থাকে, খুব ভালোভাবে চেঞ্জ হতে থাকে, একটা নির্দিষ্ট ওয়েতে চেঞ্জ হতে থাকে, নির্দিষ্ট ভাবে চেঞ্জ হতে থাকে। সেগুলোর মধ্যে আমরা 4টা জিনিস দেখেছি মেন: পরমাণুর ব্যাসার্ধ বা পরমাণুর আকার, 2 নম্বর আয়োনাইজেশন শক্তি বা আয়োনায়ন শক্তি, 3 নম্বর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, 4 নম্বরে জারণ বিজারণ ধর্ম। তার মধ্যে ফার্স্ট ছিল পরমাণুর ব্যাসার্ধ, যেখানে আমরা দেখেছিলাম কি পর্যায় বরাবর যদি আমি বাম থেকে ডান দিকে যাই তাহলে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পেয়েছিল, যদি শ্রেণী বরাবর আমরা নিচের দিকে নামি তখন দেখা যাবে বৃদ্ধি পেয়েছিল। তার কারণ আমরা কি বলেছিলাম, যে কোনো একটা দেখি তারা অন্যরা তোরা পেয়ে যাবি। ধর আমরা বাম থেকে ডান দিকে যখন যাচ্ছিলাম তখন কি হচ্ছিল, ইলেকট্রনের সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল কিন্তু ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা বাড়েনি। সেই জন্য কি হচ্ছিল, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন যেগুলো ছিল তাদের মধ্যে কি হচ্ছে আকর্ষণ ক্ষমতাটা বাড়ছিল, যার ফলে পরমাণুর ব্যাসার্ধটা কম হচ্ছিল, আর শ্রেণী বরাবর ঠিক উল্টো হচ্ছিল। তারপরে কি দেখেছিলাম আমরা, আয়োনাইজেশন শক্তি। সেখানে আমরা কি দেখেছিলাম শর্টে বোঝানোর জন্য, যে ন্যূনতম শক্তি প্রয়োগ করলে কোনো পরমাণু থেকে কি হয় একটা ইলেকট্রন বেরিয়ে সেটা একটা ইউনিট বা একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়। সেই ন্যূনতম শক্তিটাকে বলেছিলাম আমরা কি আয়নায়ন শক্তি বা আয়োনাইজেশন শক্তি। সেখানে আমরা কি দেখেছিলাম, যদি আমরা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যাই তখন আয়নায়ন শক্তি বৃদ্ধি পাচ্ছিল, আর যখন শ্রেণী বরাবর আমরা উপর থেকে নিচের দিকে নামছিলাম তখন আয়নায়ন শক্তি হ্রাস পাচ্ছিল। তার কারণ আমরা কি দেখেছিলাম, যদি আমরা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যাই তখন ধীরে ধীরে পরমাণুর ব্যাসার্ধটা কমছিল। তার কারণ কি, নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন গুলো ছিল তাদের মধ্যে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছিল। তাহলে কি হচ্ছে, যদি আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে ওই ইলেকট্রনটাকে যদি আমি বের করতে চাই আমাকে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, আর যদি আমি বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করি তার মানে বুঝতেই পারছিস আয়নায়ন শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। সেটা ছিল এর কারণ 2 নম্বর। 3 নম্বর আমরা পড়েছিলাম কি তড়িৎ ঋণাত্মকতা, উল্টো হলে ধনাত্মকতা হবে। তড়িৎ ঋণাত্মকতা আমরা কি পড়েছিলাম, যে কোনো একটা যৌগের মধ্যে অবশ্যই অণু যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তখন কি হয়, কোন মৌলের একটি পরমাণু ওই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা টেনে নেওয়ার ক্ষমতাকে বলে তড়িৎ ঋণাত্মকতা।
আমরা কি দেখেছিলাম, যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম পরমাণুর ব্যাসার্ধ কমে যাচ্ছিল, আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছিল। আর আকর্ষণ ক্ষমতা, নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে কি হচ্ছে, তার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাওয়া। তারপরে আমরা কি পড়েছিলাম, জারণ বিজারণ ধর্ম, যেখানে কি বলেছিলাম আমরা, ইলেকট্রন বর্জন হলে জারণ, ইলেকট্রন গ্রহণ হলে বিজারণ। সেখানে আমরা কি দেখেছিলাম, যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন কি হয়, জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। মানে ডান দিকে যেটা আছে বেশিরভাগ, মানে সব দিকে ডান দিকে যেটা থাকবে সেটা কি হবে, জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তার মানে কি, ওই মৌলটা সহজেই ইলেকট্রন বর্জন করে দিতে পারবে, সহজেই ইলেকট্রন বর্জন করে দিবে, তার জন্য জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আর ওপর থেকে যদি আমরা নিচের দিকে আসি তখন কি হচ্ছে, জারণ ক্ষমতা কমে যায়, মানে ইলেকট্রন বর্জন খুব একটা করতে পারবে না। এটাই ছিল জারণ আর বিজারণ ধর্ম। আর সবের শেষে ছিল তোদের কোশ্চেন, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা কি, আর এতক্ষণ ধরে যেগুলো আমি বললাম চারটা জিনিস, সেগুলো কিভাবে পরিবর্তিত হয়। তারপরে 4 নম্বরে একটা উদাহরণ দিলাম যে এরকম টাইপের কোশ্চেন তোদের পরীক্ষা আসবে। এই উদাহরণটা যে আসবে তার কোনো মানে নেই, এই 4টার জায়গায় অন্য কিছু তোকে দিয়ে দেবে। এবার যদি তোর 3 নম্বর কোশ্চেনটা জানা থাকলে তুই যে কোনো কিছু দিক তুই পারবি, যা কিছু দিক তুই পারবি, যদি 3 নম্বরটা তোর পড়া থাকে। বোঝা গেল? আর এরকম কেউ বাহানা দিস না আবার, হ্যাঁ রিসার্চ ছিল না। তোদেরকে পিডিএফ দিচ্ছি, পিডিএফ পড়তে পারিস, ভিডিও দিচ্ছি। আমার তো মনে হয় ভিডিওটা 2-3 বার দেখলে মানে এমনি তো পড়া হয়ে যাবে তোদের। দেখতে বলছি তার কোনো এ নেই, যদি কোনো অসুবিধা হয় বা যদি তোরা টেক্সট বই যদি 2-3 বার রিডিং পড়িস তাহলেই পড়া হয়ে যাবে। তারপর এখানে কোশ্চেন গুলো করলি, একবার ভিডিও দেখে নিলি, একবার পিডিএফ দেখে নিলি, 1 সপ্তাহ টাইম আছে তোর কাছে।